টাকা করে 400-2400 টাকা। আপনি তো ওই দিনই বলে দিতে পারতেছেন, এই জন্য এটা কোনো জার্নাল হয় না। ওকে, সেকেন্ড জন কোশ্চেনটা একটু বলেন। বিগিনিং ইনভেন্টরি যোগ করতে হবে, তার মানে এই দুইটাই আপনি ক্রেডিট করে দেন। জি স্যার। ক্রেডিট করলেন, করার পরে আপনি ডেবিট করবেন দুইটা জিনিস, একটা হচ্ছে ইনভেন্টরি আর একটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। ইনভেন্টরি বলা হচ্ছে যে তুমি কাউন্ট করে বের করবা, একটা একটা করে কাউন্ট করবা ইনভেন্টরি কত আছে। ও মানে ফিজিক্যাল ভাবে কাউন্ট করব? হ্যাঁ, ফিজিক্যালি কাউন্ট করবা। তাহলে ফিজিক্যালি যদি কাউন্ট করে, সে বলছে যে 2400, 2400 টাকা ছিল, তাহলে বাকিটা হবে কস্ট অফ গুডস সোল্ড। জি স্যার, বুঝেছি। অর্থাৎ পার্থক্যটা এই জায়গায় পিরিয়ডিক পারপিচুয়ালের সাথে, যে এটাকে আপনার লাস্ট সেশনে আইসা প্রত্যেকটা জিনিস কাউন্ট করে বের করতে হবে ইনভেন্টরি কত, আর পারপিচুয়ালের ক্ষেত্রে আপনার অটোমেটিক্যালি বের হয়ে যাবে ইনভেন্টরি কত। এই কারণে আইসা এন্ডিং ইনভেন্টরি জার্নাল দিতে হয় না পারপিচুয়ালে। ওকে, assume that at the end of the reporting period, the perpetual inventory account reported an inventory balance of $4,000. আচ্ছা, কি বললো? End of the reporting period, the perpetual inventory account reported an inventory balance দেখাচ্ছে $4,000. However, a physical count indicates inventory 3,800, কিন্তু physical count এ দেখাচ্ছে 3,800 is actually on hand. The entry to record the necessary write down is as follows. কোশ্চেনটা কি বুঝছেন? বলছে যে ইনভেন্টরি পারপিচুয়াল সিস্টেমে আপনাকে দেখাচ্ছে এখন আপনার কাছে ইনভেন্টরি আছে $4,000, কিন্তু যখন ফিজিক্যাল কাউন্ট করতে গেছেন, গিয়ে দেখলেন আপনার কাছে আছে $3,800 ইনভেন্টরি। তাহলে কি $200 কম পড়ে গেছে না? জি স্যার। $200 কম পড়ে গেছে, এটা আসলে আপনার লস। এটাকে এখন রাইট অফ করতে হবে, মানে বাদ দিয়ে দিতে হবে, ইনভেন্টরির মূল্যটা কমায়া দেখাইতে হবে। জি স্যার। এটার জার্নালটা হচ্ছে ইনভেন্টরি ওভার অর শর্ট ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট। ওভার হইতে পারে, শর্ট হইতে পারে। আমাদের কি হয়েছে, শর্ট হয়েছে না স্যার এখানে যেহেতু শর্ট হয়েছে, আমরা কি কস্ট অফ গুডস সোল্ড লিখতে পারি না? না, কস্ট অফ গুডস সোল্ড লিখলে দেখেন এখন তাহলে পার্থক্যটা কোথায়। কস্ট অফ গুডস সোল্ড যদি লিখেন তাহলে কি হবে, আপনার গ্রস প্রফিট কমে যাবে না? আপনি কি আসলে গ্রস প্রফিটের পরিমাণ কম ছিল? ছিল না তো। এটা হচ্ছে আপনার আলাদা একটা ড্যামেজ বা লস, এই লসটাকে আপনার নেট প্রফিটের সাথে গিয়ে অ্যাডজাস্ট করতে হবে। স্যার এটা কি অপারেটিং কস্টে যাবে? কোনটা এটা? জি। এটা ছোট অঙ্ক তো দিয়ে দিতে পারেন, অপারেটিং দিয়ে দিতে পারেন, কিন্তু জি স্যার। অপারেটিং আসলে না, এটা নন অপারেটিং এ হবে, কারণ এটা তো আসলে কাউন্ট করে দেখতেছেন, এটা নাই। ঠিক আছে, নন অপারেটিং দিব। হ্যাঁ, নন অপারেটিং এ দিয়ে ভালো। আচ্ছা। কিন্তু এটা হচ্ছে নেট ইনকামের এগেইনস্টে কি আপনি চার্জ করতে হবে, বুঝতে পারছেন? স্যার এখানে ইনভেন্টরি ওভার বা শর্ট যেটাই হোক ডেবিটই হবে? না না না, কেন না ডেবিট? স্যার, এটা তো ডেবিট হলে আজকে তো ও শর্ট হয়েছে বলে ডেবিট, মানে লস দেখা লসের এন্ট্রি হচ্ছে ডেবিট। আর যদি গেইন হতো তাহলে কি হইতো, ক্রেডিট। ক্রেডিট তখন হতো। ক্রেডিট করতেন, তখন ইনভেন্টরি বাড়াইতেন, ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট, আর ইনভেন্টরি ওভার আর শর্ট অ্যাকাউন্ট ক্রেডিট। ভাই এটা বুঝেন, এটা তো জার্নাল থেকে লেজারে ট্রান্সফার হয়ে যাচ্ছে। ইনভেন্টরি ক্রেডিট করতেছেন মানে কি, ইনভেন্টরি কমাচ্ছেন না, তাহলে 4,000 ছিল 200 টাকা কমাচ্ছেন, 3,800 টাকা হয়ে গেল। বুঝতে পারছেন এটা? জি স্যার। Inventory control. All companies need
periodic verification of the inventory records by actual count, weight, or measurement with counts compared with detailed inventory records. Companies should take the physical inventory near the end of their fiscal year to properly report inventory quantities in their annual accounting reports. ইনভেন্টরির ক্ষেত্রে দেখবেন আপনারা ওই যে আমরা যখন অ্যানুয়াল রিপোর্ট করি, ইনভেন্টরি যেটা দেয়া থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওই ফিজিক্যাল ভেরিফিকেশন করা হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সেই ক্ষেত্রে হয়তো বা এই স্যাম্পলিং বেসিসে করা হয়। বিশেষ করে ওই যে ব্যাংকে আপনার ক্যাশ কাউন্টিং করা হয়। ক্যাশ কাউন্টিংটা বুঝছেন কিনা? ধরেন ডিসেম্বরের 31 তারিখ, এখন অনেক ক্যাশ রয়ে গেছে না, আপনি তো ডিসেম্বরে দেখাইতে হবে আপনার ক্যাশ ভল্টে ক্যাশের পরিমাণ কত। প্রত্যেকটা ক্যাশ আপনার বসে বসে কাউন্ট করতে হবে, মেশিনের মাধ্যমে আপনি এই সবগুলা কাউন্ট করবেন, কাউন্ট করে ওটা দেখাইতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশন এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট। বাট আপনি দেখা যায় কোনো পণ্য তৈরি কত, 100 টাকার বান্ডিল কত, 1000 টাকার বান্ডিল কত, প্রত্যেকটা একেবারে ফিজিক্যাল ভেরিফিকেশন। কিন্তু আমরা দেখা যায় যখন কোম্পানির ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়, ধরেন আমি এই চালের বস্তা উৎপাদন করি, কারণ আমি কি করছি সেগুলা ফিজিক্যাল ভেরিফিকেশন না করে স্যাম্পলিং বেসিসে করলাম যে ঠিক আছে একটা কার্টুনের মধ্যে কতগুলা বস্তা আছে, ধরে নিলাম একটার মধ্যে 10টা বস্তা আছে, আমি দেখি যে এরকম কয়টা, যদি সবগুলোর মধ্যে 10টা থাকে আমি ধরে নিই যে ঠিক আছে কাউন্টিং। অর্থাৎ স্যাম্পলিং বেসিসে করা, দুই ভাবেই করা যায়। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। Basic issues in inventory valuation. Companies must allocate the cost of all the goods available for sale or use between the goods that were sold or used and those that are still on hand. কি বললো? Companies must allocate the cost of all goods available for sale. তার মানে গুডস অ্যাভেলেবল ফর সেল, এটা সে অ্যালোকেট করবো কিসের মধ্যে? দুইটা জিনিসের মধ্যে, বিটুইন বিটুইন যেহেতু বলতে দুইটা জিনিসের মধ্যে। একটা হচ্ছে কস্ট দ্যাট ওয়ার সোল্ড, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড, অ্যান্ড ইউজড অ্যান্ড দোজ দ্যাট আর স্টিল অন হ্যান্ড। স্টিল অন হ্যান্ড মানে এন্ডিং ইনভেন্টরি। অর্থাৎ আপনার কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল এটাকে আপনি অ্যালোকেট করবেন দুইটা জায়গায়। দেখেন কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল আছে 9 লাখ, এর মধ্যে এন্ডিং ইনভেন্টরি 2 লাখ আর কস্ট অফ গুডস সোল্ড 7 লাখ, তাহলে 7 আর 2 9 লাখ হয়েছে। বুঝতে পারছেন যে এই 9 লাখ টাকা আমি এই দুইটার মধ্যে কিভাবে অ্যালোকেট করেছি? মানে এই দুইটার যোগফল এটা সমান হবে। বুঝতে পারছেন কথাটা? জি স্যার। আসেন এখন, valuation requires determining the physical goods, goods on hand, goods in transit, consigned goods, special sales agreements. আচ্ছা, তাহলে ফিজিক্যাল গুডস বলতে কি কি বোঝাচ্ছে? গুডস অন হ্যান্ড মানে মজুদ পণ্য, গুডস ইন ট্রানজিট পথিমধ্যে জমা, কনসাইন্ড গুডস যদি কোনো কনসাইনমেন্টে থাকি, আর স্পেশাল সেলস এগ্রিমেন্ট অথবা অন্য কোনো স্পেশাল সেলস এগ্রিমেন্টে থাকা হয়। দ্য কস্ট টু ইনক্লুড প্রোডাক্ট অর পিরিয়ড ভার্সেস। স্যার স্পেশাল সেলস এগ্রিমেন্ট এটা কি? আচ্ছা, স্পেশাল এটা হচ্ছে ধরেন
অনেক সময় আমরা কি করি, ফিউচার কন্ট্রাক্ট করি। ফিউচার কন্ট্রাক্ট আপনারা এই জায়গায় বুঝবেন। সেটা হচ্ছে, ধরেন এখন ওই যে আম বিক্রি করেন না, সে দেখা যায় জমি তৈরি করার আগেই আম বিক্রি করে দিছে, অর্থাৎ মৌসুম আসার আগেই আম বিক্রি করে দিছে, হয় না এরকম? অথবা জি স্যার। ইটের ভাটাই দেখবেন মানুষ বর্ষাকালে ইট কিনে ফেলে, বলে যে ঠিক আছে 7 টাকা করে আমাকে দিবেন, এমনিতে 12 টাকা করে। সে তখন টাকা দিয়ে দিছে, সব বর্ষার মৌসুমে তো ইট উৎপাদন হবে না। তো সে যখন শুকনার মৌসুমে আইসা নেয়, তখন সে এই আগের টাকা নিয়ে, তাহলে এটা হচ্ছে ফিউচার কন্ট্রাক্ট, এটাকে বলা হয় স্পেশাল সেলস এগ্রিমেন্ট। এটা আরো অনেক ধরনের হইতে পারে, এটা আপনারা ফাইন্যান্সে এই টার্মটা পাবেন। আর কনসাইনমেন্ট যেটা, এটা আবার অ্যাকাউন্টিং এ পাবেন, এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ গেলে এই জিনিসটা পাবেন। ঠিক আছে, নেক্সট, কস্ট টু ইনক্লুড প্রোডাক্ট ভার্সেস পিরিয়ড কস্ট, এটা তো বুঝতে পারছেন। প্রোডাক্ট হচ্ছে পারপিচুয়াল, আর পিরিয়ড কস্ট হচ্ছে পিরিয়ড কস্টিং। আচ্ছা, দ্য কস্ট ফ্লো অ্যাজাম্পশন, স্পেসিফিক আইডেন্টিফিকেশন, এভারেজ কস্ট, ফিফো, লিফো অ্যান্ড রিটেইল। ওকে, এগুলা কি আপনারা করে আসছেন? হ্যাঁ স্যার। সবগুলাই করছেন? সবগুলো মেথডে রিটেল আইডেন্টি স্পেসিফিক আইডেন্টিফিকেশনটা করেন নাই, তাই তো? যে সারা রিটেলও করা হয় না। আচ্ছা, রিটেলটা আমরা পরে করবো, এটা আরেকটা চ্যাপ্টারে আছে। স্পেসিফিক আইডেন্টিফিকেশন জিনিসটা কি জানেন? স্পেসিফিকলি বলে দিবে অমুক তারিখে যে পারচেজ করছিল সেটা আজকে বিক্রি করতেছো। নর্মালি লিফো ফিফোতে কি করি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট। কিন্তু স্পেসিফিক আইডেন্টিফিকেশনে বলা হয় 26 তারিখে যে পারচেজটা করছিল আজকে 30 তারিখে সেটা বিক্রি করতেছো, তাহলে অন্য কোনোটাতে আপনার হাত দিতে পারবেন না, শুধু 26 তারিখেরটাই এখন এইটা সেল করে দিবেন অথবা ট্রান্সফার করে দিবেন। তার মানে স্পেসিফিক আইডেন্টিফিকেশনে আপনাকে ডেট উল্লেখ করা থাকবে, কত ডেটের পারচেজটা সেল করছেন, কিন্তু বাকিটার ক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে কোনটা আগে আসছে, কোনটা আগে যাবে, কোনটা পরে আসছে, কোনটা আগে যাবে। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এভারেজের ক্ষেত্রে এভারেজ প্রাইস তৈরি করে নিতে হবে। ওকে, ফিজিক্যাল গুডস ইনক্লুডেড ইন ইনভেন্টরি, আমরা ওইগুলো দেখবো, ওইগুলোও আছে আমাদের। ফিজিক্যাল গুডস ইনক্লুডেড ইন ইনভেন্টরি, ইনভেন্টরিতে আসলে কি কি জিনিস ইনক্লুড করা হয়? এ কোম্পানি শুড রেকর্ড পারচেজেস when it obtains legal title to the goods, যখন সে লিগ্যাল টাইটেল পায় তখনই সেটাকে পারচেজ হিসেবে রেকর্ড করবে। লিগ্যাল টাইটেল যদি না পায় তখন সে পারচেজ হিসেবে রেকর্ড করতে পারবে না। এটার একটা এক্সাম্পল আমি বলি, যেরকম আমরা কিস্তিতে অনেক সময় প্রোডাক্ট কিনি না, কিস্তিতে কিনলেই কিন্তু এটা আমার প্রোডাক্ট হয়ে যায় না যতক্ষণ পর্যন্ত আমি কিস্তিটা শেষ করতে না পারি। কিস্তি যদি শেষ না হয় এবং এটা যদি কোর্টে কেস উঠে, তখন কিন্তু আমার প্রোডাক্টটা ফেরত দিয়ে দিতে হবে, তার মানে প্রোডাক্টটা আমার না। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, জেনারেল রুলস কি বলা হচ্ছে? ইনভেন্টরি ইজ বায়ার্স, ইনভেন্টরি হলো বায়ারের, ক্রেতার। ওয়েন রিসিভড, যখন সে রিসিভ করে। অ্যাকসেপ্ট, এটা বাদে কখন? এফওবি শিপিং পয়েন্ট। হোয়াট ডাজ ইট মিন এফওবি শিপিং পয়েন্ট? মানে সে জাহাজ পর্যন্ত পণ্য তুলে দিবে, এতটুকু পর্যন্ত তার দায় দায়িত্বের মধ্যে পড়ে। আপনার সাথে কন্ট্রাক্ট হয়েছে জাহাজে তুলে দাও, পরের দায়িত্ব আমার। জাহাজ ডুবে গেছে, প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে, এখন আর সেলারের কিছু করণীয় নাই, টাকা আপনার দিয়ে দিতে হবে। আরেকটা পয়েন্ট আছে, এফওবি ডেস্টিনেশন। ডেস্টিনেশন মানে আপনার বাড়ির মধ্যে পৌঁছে দেওয়া পর্যন্ত তার দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে প্রতিমধ্যে যদি নষ্ট হয়ে যায় তখন সে এটা, স্যার ডেস্টিনেশনে ক্রেতার দায়িত্ব পুরা। হ্যাঁ, সেলারের দায়িত্ব পুরাটা। আর এই এফওবি শিপিং পয়েন্টের ক্ষেত্রে বায়ারের দায়িত্ব। ক্লিয়ার? কনসাইন গুডস, সেলার্স নট বায়ার্স। কনসাইন গুডস এর ক্ষেত্রে এটা থাকবে হচ্ছে সেলারের, বায়ারের না। তাহলে কনসাইন গুডসটা কি? সে ফর এক্সাম্পল আমি চিন্তা করলাম যে আমি
এই সিপি সব জায়গায় বিক্রি করে, আমি জগন্নাথের মধ্যে একটা সিপি চালু করলাম যে এই জায়গায় সিপি চলবে। আমি ওদের সাথে নিয়ে আসলাম, অর্থাৎ তাদের সাথে কন্ট্রাক্ট করে একটা কনসাইনমেন্ট, কি আমি তাদের প্রোডাক্ট গুলো নিয়ে আসবো, নিয়ে এসে জায়গায় বিক্রি করবো। এখন আমি নর্মালি কি করি, আপনার বিকালের মধ্যেই যদি কোনো প্রোডাক্ট না বিক্রি হয় আমি তার কাছে ফেরত পাঠিয়ে দিই। এখন আমি বিকালের মধ্যে তার কাছে পাঠাইলাম না প্রোডাক্ট গুলো, তাহলে সে কি ধরে নিবে প্রোডাক্ট গুলা? স্যার বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে। যদি বিক্রি না হয় তখন লাইবিলিটি কার থাকবে? স্যার। ওই ব্যক্তির থাকবে না, আমার থাকবে না, আমি তো নিয়ে আসছিলাম সেল করার জন্য। তাহলে এটা সেলারের হচ্ছে এটা ইয়ে থাকবে, লাইবিলিটি থাকবে। সেলস উইথ বাইব্যাক, সেলার্স নট বায়ার্স। আচ্ছা, বাইব্যাকটা আমার এখন বোঝার দরকার নাই, কারণ বাইব্যাকটা হচ্ছে লিজ কন্ট্রাক্টের ক্ষেত্রে দরকার। লিজ কন্ট্রাক্ট আমি যখন পড়াবো লাস্ট চ্যাপ্টারে, এইটা তখন পেয়ে যাবেন। সেলস উইথ হাই রেট অফ রিটার্ন, আচ্ছা এই ক্ষেত্রে বলা হচ্ছে বায়ার্স ইফ ইউ ক্যান এস্টিমেট রিটার্নস। বলা হচ্ছে যে এই ক্ষেত্রে এটা বায়ারের রাইট হবে যদি সে এস্টিমেট করতে পারে রিটার্নটা কত। সেলস অন ইনস্টলমেন্ট, এটার ক্ষেত্রে এটা বায়ারের থাকবে ইফ ইউ ক্যান এস্টিমেট দ্য কালেক্টিভিটি, কতটুকু কালেকশন করছো তার উপরে বেস করে তার রাইটটা জন্মাবে। ঠিক আছে, এই জায়গাটা একটু কনফিউজিং এই কারণেই, কারণ এই জায়গায় অনেকগুলো এলিমেন্ট নিয়ে আসছে। হ্যাঁ, এই প্রত্যেকটা চ্যাপ্টারই আসলে আপনাদের আছে, চ্যাপ্টার গুলো পড়লে এই জায়গাটা একটু ক্লিয়ার হবে। প্রথমটা তো বুঝতে পারছেন তাই না? এফওবি শিপিং পয়েন্ট, এফওবি ডেস্টিনেশন, আমাদের এই জায়গায় এই পয়েন্টটাই এখন মূলত লাগবে, বাকি পয়েন্টগুলো এখন লাগবে না। Physical goods included in inventory, effect of inventory errors, ending inventory misstated, যদি ending inventory misstated হয় তাহলে কি হবে? ইফেক্ট অফ এন্ডিং ইনভেন্টরি কি বলা হচ্ছে? The effect of an error on net income is 1 year will be counterbalanced in the next year. In the next, however, the income statement will be misstated for both years. বলা হচ্ছে যে আমি যদি 1 বছর কমায়া দেখাই তাহলে কি আন্ডারস্টেটেড হলো ইনকাম ব্যালেন্স শিটটা, পরের বছর গিয়ে আবার ওভারস্টেটেড হয়, যে কারণে 2 বছরে গিয়ে আপনার এটা মিলে যাবে, বাট আপনার ইনকাম স্টেটমেন্টে 2 বছরেই ভুল থাকবে। জিনিসটা কি বুঝছেন? এন্ডিং ইনভেন্টরি ভুলবশত আপনি বাড়াইয়া দেখাইলেন অথবা কমাইয়া দেখাইলেন। এন্ডিং ইনভেন্টরি যদি কমাইয়া দেখান তাহলে ব্যালেন্স শিটের রেজাল্ট কি আসবে, বেশি না কম? স্যার বেশি। কেন? হ্যাঁ। এন্ডিং ইনভেন্টরি যদি কম কম থাকে আসবে স্যার। তাহলে অ্যাসেটের পরিমাণও কম আসবে। আচ্ছা, অ্যাসেট কম আসবে, তাহলে এন্ডিং ইনভেন্টরি কম দেখাচ্ছেন, তাহলে পরবর্তী বছরে গিয়ে আপনাকে কি করতে হচ্ছে? প্রারম্ভিক মজুদ বেশি দেখাতে হচ্ছে। তাইলে ওভারস্টেটেড হয়ে যাচ্ছে না কস্টটা? কস্ট যখন ওভারস্টেটেড হচ্ছে, কস্ট যদি বাড়ায় দেখান তাহলে ইনকামের পরিমাণ কি হবে, বাড়বে না কমবে? কমবে। 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 এটাই এই কথাটাই বলতেছে যে 2 বছর মিলে আপনার ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্টের ইফেক্ট সমান থাকবে, কিন্তু 2 বছরেই ভুল আছে। তার মানে এই ইনকাম বাড়ানো কমানো যায় এই ইনভেন্টরি কম বেশি করার মাধ্যমে। এই কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আচ্ছা এই জায়গায় একটা ইফেক্ট দেখাইছে, এটা একটু দেখে নিয়েন। ইফেক্ট অফ ইনভেন্টরি এরর্স, এররের কারণে কি কি জায়গায় ভুল হয়। এটা মূলত একটা কস্ট শিট দেয়া এবং তার থেকে একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করছে, দেখলে এটা বুঝবেন। এটা আমাদের খুব একটা লাগবে না। ওকে, কস্ট ইনক্লুডেড ইন ইনভেন্টরি, ঠিক আছে।
এই জায়গায় গ্রস মেথড নেট মেথড আপনারা কি এটা করছেন? গ্রস মেথড নেট মেথড কথা বলেন। গ্রস মেথড নেট মেথড কি করছেন এর আগে? না স্যার, এটা ছিল না আপনাদের? না স্যার, ছিল না স্যার। তো থাকার কথা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এ গ্রস মেথড নেট মেথড। যাই হোক, না হলে আমরা করাবো, এটা করাবো, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা এটা করাবো। এতটুকু পর্যন্ত থাকুক, তাহলে নেক্সট থার্সডেতে আপনাদের সাথে দেখা হচ্ছে আমার। হুম? ঠিক আছে, ভালোভাবে প্রিপারেশন নেন পরীক্ষার। আমাদের নেক্সট থার্সডেতে আমাদের পরীক্ষা হবে। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। রিপোর্টটা দেখতে স্যার, হুম রিপোর্ট দেখতে বলছিলেন রিসিভে বলুন। রিপোর্ট দেখতে দিয়ে কথা বুঝতেছি না, কেউ কি বুঝতেছেন? জি না স্যার। না স্যার, কথা স্যারও বোঝা যায় না। বলতেছে রিকোর্সের কথা, রিকোর্স আর উইদাউট রিকোর্সের হ্যাঁ 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 আজকে দেখানোর কথা ছিল। হ্যাঁ, আজকে সময় নেই। আমি তো বলছিলাম আপনাদের দেখার জন্য। আপনারা কি দেখছিলেন? স্যার টুকটাক। হুম হুম সমস্যা থাকলে বলেন। জার্নালগুলোতে কি সমস্যা আছে একটু বলেন আমাকে। শুনেন, একটা জিনিস কি জানেন, না দেখলে দেখানো খুব কঠিন। একটা একটা করে এই বই অনেক বড়, আপনারা নিজেরাই দেখতেছেন। আর আমি যেটা স্লাইড পড়াচ্ছি, স্লাইডে মোটামুটি অর্থাৎ বইয়ের যা আছে সব দেয়া আছে। তো কিছু জিনিস তো আপনাদের দেখতে হবে, তাই না? যদি কিছু না পারেন তখন আমার কাছে নিয়ে আসবেন যে স্যার আমি এটা পারি না। ওকে, উইথ রিকোর্স উইদাউট রিকোর্সটা আমি বাদ দিয়ে দিলাম মিড টার্মের জন্য, যেহেতু আপনারা দেখেন নাই এখন পর্যন্ত, ঠিক আছে? ধন্যবাদ স্যার। হ্যাঁ, বাট এটা আপনারা দেখে নিবেন, আমি বললাম ফাইনালি এটা আমি দিব, ঠিক আছে? আপনারা এর মধ্যে কোনো জি, স্যার। প্রবলেম থাকলে আমার কাছে নিয়ে আসবেন, বাট নিয়ে জি, স্যার, আসবেন না ইনশাআল্লাহ। কিন্তু পরীক্ষার আগে বলবেন যে স্যার এটা দেখান। আর প্রথমে বলতেন যে স্যার এটা আমি বুঝি না, এই জায়গাটাতে বুঝান, বুঝলি তো? জি স্যার। ঠিক আছে।